প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সিআরএমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি আছি জাকিতা জয় সমুদ্র, অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপসর্গ। উপসর্গ অনেক কমন একটি টপিক এবং তোমরা যারা বাংলায় পরীক্ষা দিয়েছো বা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেখেছো তোমরা কিন্তু জানো উপসর্গ টপিকটা কত বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব উপসর্গর মতো এই কঠিন বিষয়টি আমরা কিভাবে সহজে মনে রাখবো এবং সেই সাথে আমরা কিন্তু একটু বেসিক ঝালাই করে নিব। চলো শুরু করা যাক। প্রথমেই আমি যদি বলি উপসর্গটা কি, উপসর্গ কি? উপসর্গকে আমরা বলছি অব্যয়সূচক শব্দাংশ। অব্যয়সূচক শব্দাংশ। আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলি তাহলে আমার বলতে হয় যেই অব্যয়সূচক শব্দাংশ একটি মূল শব্দের পূর্বে বসে সেই শব্দটির নতুন একটি অর্থ সৃষ্টি করে তাকে আমরা কি বলছি? উপসর্গ বলছি। এবং উপসর্গর যদি আমি অর্থের কথায় আসি, আমি ডিরেক্ট অর্থের কথায় আসি, উপসর্গ মানে উপসৃষ্টি, অর্থাৎ নতুন একটি শব্দ সৃষ্টি করবে পূর্বের শব্দের পূর্বে কি বসে? একটি অব্যয়সূচক শব্দাংশ বসে। তার মানে উপসর্গ কোন পদ? অব্যয় পদ, এবং এটি অব্যয়সূচক শব্দাংশ, মানে এটি কোনো শব্দ নয়, এটি একটি উপশব্দ বা যাকে আমরা বলছি শব্দাংশ। সেই শব্দাংশ যখন একটি মূল শব্দের সামনে বসে নতুন একটি অর্থ তৈরি করবে তাকে আমরা বলছি উপসর্গ। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে ইন্টারেস্টিং আরেকটি তথ্য শেয়ার করে রাখি। উপসর্গ শব্দটিও গঠিত হয়েছে উপসর্গ যোগে। এখন তোমাদের মাঝে মাঝে কোশ্চেন আসে না, উপসর্গ শব্দটি কিভাবে গঠিত হয়েছে? উপসর্গ শব্দটিও উপসর্গ দ্বারাই গঠিত হয়েছে। স্বর্গের পূর্বে উপ বসে বা স্বর্গের পূর্বে উপসর্গ বসে উপসর্গ শব্দটি তৈরি হয়েছে। তো এখান থেকেই কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ পেতে পারি। চলো আমরা এবার যেই মেইন ব্যাপারটা দেখব সেটি হচ্ছে, তোমরা বরাবরই বলো যে ভাইয়া আমরা যখন বাংলা উপসর্গ কিংবা সংস্কৃত উপসর্গ পড়তে যাই আমরা কিন্তু নানা ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ি, দুটোর মধ্যে আমাদের এলোমেলো হয়ে যায়। এটি যেমন একটি সমস্যা, আরেকটি সমস্যা আমরা কিন্তু যখন 21টি এবং 20টি অর্থাৎ টোটাল 41টা শুধুমাত্র বাংলা এবং সংস্কৃত উপসর্গ মুখস্থ করতে হয় তখন কিন্তু আমরা ভুলে যাই। তো তোমরা যেন না ভুলে যাও এই জন্য কিন্তু আমরা প্রচলিত যেই শর্টকাট মেথডটা আছে সেই মেথড দিয়ে আজকে খুব সহজেই শিখে ফেলবো। আশা করছি তোমরা শেষ অবধি থাকবে। ওকে, এর মাঝখানে আমরা আরেকটি ব্যাখ্যা দেখে নিব, সেটি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এখন এই দুইটি শব্দ দ্বারা তোমরা কিন্তু একটু কনফিউজ হয়ে যেতে পারো যে ভাইয়া অর্থবাচকতা কি এবং অর্থদ্যোতকতা কি। অর্থবাচকতা অর্থ নিজস্ব অর্থ, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। আমরা যদি দুই একটা উপসর্গ তোমাদের সাথে আলোচনা করি, কথার কথা প্র, পরা, অপ, অঘা, রাম, এগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। তুমি কিন্তু স্পেসিফিক নিজস্ব কোনো অর্থ দিতে পারবে না, অর্থাৎ উপসর্গর কি নেই? নিজস্ব অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, মানে অন্য কিছুর সাথে বসে বা অন্যের সাথে বসে অর্থ তৈরির ক্ষমতা, অর্থ তৈরির ক্ষমতা। আরেকটি কথা বলে নেই, উপসর্গটা আমরা কেন ইউজ করি?
প্রথমত উপসর্গটা আমাদের কি করে, শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করে। উপসর্গ একটা সাধারণ শব্দকে, শব্দের অর্থকে সম্প্রসারণ করতে পারে, আবার সংকুচিত করতে পারে, বিপরীতার্থক করতে পারে, বা প্রবল আকার বা প্রকট আকার দেখাতে পারে। তো এই সকল শব্দের ভ্যারাইটির জন্য বা আমাদের শব্দ ভান্ডারকে বৃদ্ধির জন্য কিন্তু আমরা উপসর্গটি ব্যবহার করে থাকি। অলরাইট, তো আমরা উপসর্গের যে অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, এই ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি আরেকটা উদাহরণ দিয়ে একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই। যেমন আমি যদি বলি অঘাচন্দ্র, ঠিক আছে, তো এখানে আমি কিন্তু অঘা দ্বারা একটা নেগেটিভ ব্যাপারটাকে প্রমোট করলাম না বা নেগেটিভ ব্যাপার বুঝাইলাম না। আবার ধরো রাম ছাগল, ছাগল একটা স্বতন্ত্র শব্দ, সেই শব্দের আগে আমি রাম বসাই, আমি কি করলাম, একটা বিশেষ প্রজাতির ছাগলকে কিন্তু আমি নির্দেশ করলাম। তার মানে উপসর্গের কাজটাই হচ্ছে একটু এক্সেস তথ্য দিবে সেই জিনিসটা সম্পর্কে, সেই জিনিসটার অর্থকে হয়তো বা সম্প্রসারিত করবে অথবা সংকুচিত করবে, অথবা বিপরীতার্থক দিবে, অথবা প্রকট একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। এটাই কিন্তু আমাদের উপসর্গের কাজ। আশা করি তোমরা এইটুকু সকলেই বুঝতে পেরেছো। অলরাইট, এবার আমরা বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ খুব সুন্দরভাবে প্রচলিত নিয়মে পড়ব। তোমাদের আশা করছি কোনো সমস্যা হবে না। আমরা একটা চিঠি লিখছি, চিঠিটি কাকে লিখছি, চিঠিটি ধরো আমরা গ্রাম থেকে শহরে একটা ছেলে পড়তে গেছে, তাকে নিয়ে অনেক সমালোচনা, তার একটি বন্ধু কষ্টে শোকাবহ হয়ে এই চিঠিটি ধরো লিখেছে। দেখো কি লিখেছে, সুহাস, যাকে আমি চিঠি লিখছি ধরে নাও তার নাম সুহাস। প্রথমে মিলাতে যেও না, প্রথমে জাস্ট একবার আমরা পড়ে নিব, তারপর আমরা বোঝার চেষ্টা করব কোনটা থেকে কি হয়েছে বা সিকোয়েন্সটা কি। সুহাস, আদর নিবি, তুই অজপাড়াগার ভরসা বলে অনেকে অনাচার কুকথা ও আট চোখে দেখে। আবডালের 29টি পাতিলেবু এবং কদবেল আনবি, ইতি অঘারাম। এখানে এই চিঠিটাতে আমরা কিন্তু খুব সহজেই আমরা সকল প্রকারের যেই উপসর্গ, বাংলা উপসর্গগুলো আছে ইনপুট দিয়েছি। তোমরা যখন এটা তোমাদের মেমোরিতে রাখবে তখন কিন্তু তোমাদের ফাইন্ড আউট করতে ইজি হবে। তোমরা যখন এমসিকিউ এ বসবে তোমরা মুখস্থ করলে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বাট এভাবে প্যাটার্ন করে যদি মনে রাখো তাহলে কিন্তু তোমরা ভুলে যাবে না, তোমরা জিনিসটাকে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবে এবং অ্যান্সারও করে আসতে পারবে। দেখো এখানে সুহাসের সু একটা উপসর্গ, দুঃখিত, এখানে দেখো সুহাসের সু একটি উপসর্গ, হা একটি উপসর্গ, স একটি উপসর্গ, আদরের আ একটি উপসর্গ, নি একটি উপসর্গ, বি একটি উপসর্গ, অজ একটি উপসর্গ, তারপরে দেখো ভর একটি উপসর্গ, সা একটি উপসর্গ, স্বরেও একটি উপসর্গ, অনা, কু, আব, আর, উনো, পাতি, কদ, আন, অঘা, রাম। এই যে দেখো প্রতিটাই কিন্তু উপসর্গ। আমরা নিচে যদি উপসর্গগুলো দেখি, সু, হা, স, আনি, বি, আজ, ভরসা, অ, অনা, কু, আর, আন, উন, পাতি, রাম। তো এখানে দেখো আমরা কিন্তু সবগুলো উপসর্গগুলোকে, যদিও আমরা যেই সাইকেলে পড়ি সেই সাইকেলে এখানে নেই, তো তবুও আমরা কিন্তু এই 3 লাইনের পত্রটি মনে রেখে আমরা খুব সহজেই কিন্তু উপসর্গটি মনে রাখতে পারি বা আমরা কিন্তু জেনে ফেলতে পারি। তো আশা করছি তোমরা এটি বুঝতে পারবে, এবং যদি এটা তোমাদের বুঝতে মানে একদিনে তোমাদের এই পুরা লেটারটা মুখস্থ হবে ব্যাপারটা কিন্তু এমন না, এটা একটু ধৈর্য নিয়ে তোমাদের 2-1 বার প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজভাবে বন্ধুকে বলল, প্রথমে বলল আদর নিবি, তুই অজপাড়াগায়ের ভরসা বলে অনেকে অনাচার কুকথা ও আট চোখে দেখে। আবডালের 29টি পাতিলেবু এবং কদবেল আনবি, অর্থাৎ এই লাইন দ্বারা একটা আবদার জানিয়ে ফেললো। ইতি, তারপরে যেই বন্ধুটি চিঠি লিখেছে অঘারাম, অঘারাম নিজের নাম লিখে দিল। তাতেই কিন্তু আমরা আমাদের বাংলা উপসর্গগুলো পেয়ে গেলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। চলেন আরেকটা পত্র দেখব, কিন্তু সেই পত্রে কার কাছে লেখা হচ্ছে এবং কে লিখছে সেটা প্রকাশ করা হয়নি। ধরে নেন এটা প্রেমিক যুগল একে অপরের অধিকার নিয়ে লিখেছে। অপি ও অনুপ
অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়ণীর বিপরীতে দুরুপনিবেশ অবরোধ অভিযান আনিয়াছে। খুবই একটা বিপ্লবের একটা ভাব দেখছেন কাজী নজরুল ইসলামের কবিতাগুলো, ঠিক যেমন হয় ঠিক তেমনই একটা ছন্দের মতো অংশ কিন্তু আপনারা দেখছেন, উপভোগ করছেন। অপি এবং অনু একে অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায় অতি উৎসাহ, এইটুকু অংশের মধ্যেই কিন্তু দেখেন আমরা কি কি পাচ্ছি। এইটুকু অংশের মধ্যেই কিন্তু আমরা অপি পাচ্ছি, দুঃখিত, এইটুকু অংশের মধ্যে আমরা অপি পাচ্ছি, অনু পাচ্ছি, অপ পাচ্ছি, প্রতি পাচ্ছি, অধি পাচ্ছি, সু পাচ্ছি, প্র পাচ্ছি, অতি উৎ পাচ্ছি। আমাদের অনেকগুলো উপসর্গ কিন্তু এইটুকুর মধ্যেই পেয়েছি। দ্বিতীয় অংশের দিকে খেয়াল করেন, আমরা কিন্তু এখানে প্রথম দ্বিতীয় অংশ ওই হিসেবে শাফেল করি নাই, তবু আমি সুবিধার্থে বলছি আপনাদের। পরায়ণীর বিপরীতে, এখন এখানে বিপরীত বানান আমরা জানি একটু ম্যানিপুলেট করা হয়েছে আপনাদের মনে রাখার জন্য, দীর্ঘিকার হওয়ার কথা ছিল, বাট আমরা এটা হিসি দিয়েই শিখব। বিপরীতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়াছে। এখানে দেখেন পরা, নির, বি, পরি, দূর, উপ, অব, অভি, আ, নি, এই প্রত্যেকটাই কিন্তু উপসর্গ। আমরা যখন নর্মাল সেন্সে পড়ি আমরা কিন্তু এভাবে পড়েছিলাম, প্র, পরা, অপ, সমনি, অনু, অব, নির, দূর, বি। তো কিন্তু আমরা যখন ছন্দে পড়ছি বা আপনারা যারা মুখস্থ করতে পারছেন না তারা কিন্তু এইভাবে পড়তে পারেন। অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়ণীর বিপরীতে দুরুপনিবেশ অবরোধ অভিযান আনিয়াছে। এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি উপসর্গই মনে রাখতে পারেন, এবং এতেই কিন্তু আমরা কয়টা উপসর্গ শিখে ফেললাম? আমরা কিন্তু অলরেডি 21টি এবং তারপরের 20টি উপসর্গ আমরা শিখে ফেললাম, অর্থাৎ 41টি উপসর্গ আমরা খুব সহজেই শিখে ফেললাম। এ বাদে যেগুলো আছে আমাদের আরবি, ইংরেজি, হিন্দি, এগুলো কিন্তু আপনারা খুব সহজেই মুখস্থ করে ফেলতে পারেন। তো ইংরেজি যেমন হেড সার্ভ, তারপর ফুল হাফ, এগুলো যেগুলো ইউজ হয় এগুলো কিন্তু আপনারা খুব সহজেই মনে রাখতে পারেন। তো আমি আশা করছি আজকের এই উপসর্গ ক্লাসে আপনারা কিন্তু 41টা উপসর্গ খুব সহজে মনে রাখতে পারবেন এবং উপসর্গের বেসিক কনসেপ্টটি আপনাদের ক্লিয়ার হয়েছে বলে আশা করছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।